শুনশান নির্জন রাত, চিড়িয়াখানার উল্টো দিকে পেট্রোল পাম্পের সামনে হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করাতেন একজন। কি হতো তারপর? কেন ঘটত সেরকম ঘটনা? সে সময় হাইকোর্ট, আকাশবাণী থেকে শুরু করে ন্যাশনাল লাইব্রেরি অবধি ভৌতিক অভিজ্ঞতার অভাব ছিল না কলকাতায়। ফের কোথা থেকে এসেছিল এই নতুন ভূত? জানতে হলে শুনুন প্রজিত বিহারী মুখোপাধ্যায়ের কলমে কলকাতার হারিয়ে যাওয়া সেই সব ভূত। শুরু হচ্ছে কলকাতার হারিয়ে যাওয়া সেই সব ভূত। তখনও রেসকোর্সের দিকটা এভাবে উড়ালপুলের জালে আবদ্ধ হয়ে পড়েনি। বিদ্যাসাগর সেতু তখনও দূর অস্ত। আলিপুর রেসকোর্স অঞ্চলের রাস্তাগুলো তখন বেশ চওড়া। সন্ধ্যের পরে যখন যানবাহন কমে যেত, তখন ওই বিশাল চওড়া রাস্তাগুলোই যেন পথভোলা কোনো পথিক বা গাড়িকে গিলে খেতে চাইত। তার উপর আবার কুয়াশা কিংবা বৃষ্টির রাত হলে তো কথাই নেই। পুরো পরিবেশ যেন রুদ্ধশ্বাসে কোনো অঘটনের জন্য প্রতীক্ষারত। এমনই এক রাতের ঘটনার খবর বেরিয়েছিল 1982 সালের 21শে এপ্রিল আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায়। প্রকাশিত খবর অনুযায়ী রাত 1টা থেকে 2টোর মধ্যে নাকি চিড়িয়াখানার উল্টো দিকের পেট্রোল পাম্পের সামনে প্রায়শই খাকি উর্দি পরা এক পুলিশ অফিসার হাত দেখিয়ে ট্যাক্সি থামান। বেশি বাক্যালাপের মধ্যে না গিয়ে চট করে ট্যাক্সির পিছনের সিটে উঠে বসে চালককে মৃদু স্বরে আশ্বাস দেন, কই ডর নেই। ট্যাক্সি রাতের অন্ধকার চিরে এগিয়ে যায় রেসকোর্সের দিকে। কিন্তু মোড়টা ঘুরতেই দরজায় যেন একটা খুট করে আওয়াজ হয়। চালক চমকে পিছনে তাকিয়ে দেখে, কোথায় সেই অফিসার? রাস্তাও তো খালি, কোথাও কোনো পুলিশ অফিসারের দেখা নেই। এমন অভিজ্ঞতা নাকি হয়েছিল একাধিক ট্যাক্সি চালকের। খবরটি পড়ে অনেকেই খুশি হননি। বিজ্ঞান প্রচার আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু যুক্তিবাদী মানুষ এই খবরে রীতিমতো চটে যান। সঞ্জয় পণ্ডিত নামে অন্য এক পত্রিকার সাংবাদিক ব্যাপারটি অনুসন্ধান করে দেখতে নেমে পড়েন। ট্যাক্সি চালকদের ইউনিয়ন, বিভিন্ন থানা, লালবাজার ঘুরে এই সাংবাদিক এমন কোনো ঘটনার কোনো ভিত্তি খুঁজে পাননি। এই গোত্রের খবরের প্রতি সঞ্জয়বাবুদের মতো যুক্তিবাদীরা বিরূপ মনোভাবাপন্ন ছিলেন। সঞ্জয়বাবু মনে করতেন যে ভূতের গল্পের প্রচার মানুষের সচেতনতার প্রচারের পথে অতি কুৎসিত আগাছা। তার মতে যেখানেই শিক্ষার আলো গিয়ে পড়েছে সেখানেই ভূতেররা হটে হটে যাচ্ছে। তাই আজ আর শহরে ভূতের গল্প বড় একটা শোনা যায় না। শহরবাসী ভূতের গল্প বললেও মজা করে বলে, গভীর বিশ্বাসে নয়। খুব সুলক্ষণ এটা। সঞ্জয়বাবুর যুক্তিবাদ আসলে দুটি সুনির্দিষ্ট বলয়ের মধ্যে চলা একটা সোজা সরল পথ। একটি বলয় রয়েছে গ্রাম বাংলায় কিংবা ফেলে আসা অতীতে। সেই বলয়টি ডুবে আছে অশিক্ষার নিবিড় অন্ধকারে। এই প্রথম বলয়ের মানুষজন রক্ষণশীল, আত্মবিশ্বাসহীন, আর অন্য বলয়টি শিক্ষার আলোকে আলোকিত, উজ্জ্বল। সেই বলয়ের স্থান শহরে। সেখানে ভূতেরা বিপন্ন, বিবর্ণ। একটা বলয় থেকে অন্য বলয়ে যাওয়ার রাস্তা যুক্তি এবং প্রগতি। এই চিন্তার মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই, তবে এর ঐতিহাসিক অসারতার কথা আমি নিশ্চয়ই বলতে পারি। ভূত শহুরে মানুষের কাছে বিরল এবং গ্রাম্য মানুষের নিত্যসঙ্গী, এমন কথার খণ্ডন সহজেই করা যায়। শুধু কলকাতা কেন, পৃথিবীর প্রায় সমস্ত শহরেই প্রচুর ভূতের গল্প শোনা যায়। তা যে কমে যাচ্ছে তারও কোনো পরিসংখ্যানগত প্রমাণ নেই। বরং হংকং বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যক্ষ অ্যান্ড্রু কিপনিস সম্প্রতি তার গবেষণাপত্রে দেখিয়েছেন যে চীনের শহরগুলিতে ভূতের ভয় গ্রামের থেকে বেশি তো বটেই, এবং তা বেড়েই চলেছে। অধ্যাপক কিপনিস মনে করেন যে গ্রামের আপেক্ষিক পরিচিত পরিবেশ এবং সমাজ যতই দূরে সরে যাচ্ছে ততই ভূতের ভয় বাড়ছে।
শহুরে প্রতিবেশীরা যতই অচেনা হয়ে যাচ্ছে এবং নাগরিকরা বারবার বাড়ি বদল করতে বাধ্য হচ্ছেন, ততই তারা মৃতদের ভয় পাচ্ছেন। কিপনিসের বিশ্লেষণ ঠিক হোক বা না হোক, তার সংগৃহীত তথ্য অস্বীকার করা যায় না। চীনের বাড়ন্ত শহরগুলিতে ভূতের ভয় বাড়ছে, তেমনি এও অস্বীকার করা যায় না যে সব ভূত বিশ্বাসী মানুষই অশিক্ষিত নন। রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন, সত্যজিৎ রায় ভূত এবং পুনর্জন্ম বিষয়ে সংস্কারহীন গবেষণায় আগ্রহী ছিলেন। বিদেশে আলফ্রেড ওয়ালেস, টমাস আলভা এডিসন, মারি কুরি, অলিভার লজ বা উইলিয়াম ক্রুক্সের মতো বিজ্ঞানী থেকে আর্থার কোনান ডয়েলের মতো যুক্তিপ্রিয় লেখকও ভূত বিশ্বাসী ছিলেন। ইতিহাসবিদদের চোখে দেখতে গেলে কিন্তু মোটেই ভূত এবং বিজ্ঞানের এমন কোনো চিরাচরি দ্বন্দ্ব ধরা পড়ে না। অনেক বিজ্ঞানী ভূতে অবিশ্বাসী হলেও অনেক বিজ্ঞানী ভূতে বিশ্বাসী বা সেই বিষয়ে মুক্ত মনা। তাই ভূত প্রগতির প্রতিবন্ধক না সহচর, বিজ্ঞানের বিরোধী না বিজ্ঞানসম্মত, তা বলা মুশকিল। ইতিহাসবিদদের কাছে ভূত অতীতের অপর নাম, স্মৃতির অবতার। তবে আধুনিককালে ভূত এবং ইতিহাস সমার্থক নয়। ইতিহাস আজ এক নিয়মানুগ চর্চিত বিষয়। দলিল দস্তাবেজের উপর নির্ভর করে পাদটিকার জলে মুড়ে কয়েকটি পেশাদারি নিয়ম মেনে অতীতের যে আখ্যায়িকা রচিত হয়, তাই আজ একমাত্র ইতিহাস রূপে মান্য। ভূত এত নিয়মের ধার ধারে না। তাই যে অতীত নিয়ম মেনে মহাফেজখানার ফাইলবন্দি হয়নি, সেই অতীত ভূত রূপে অবতীর্ণ হয়ে সমাজের আনাচে কানাচে ঘোরে। বিশেষত আলিপুরের পুলিশ ভূতের মতো সর্বজনীন স্থানে যে ভূতের আবির্ভাব হয়, সে ভূত এক ধরনের অলীক সামাজিক স্মৃতির চরিত্রায়ন। আসলে অতীতকে যতই আমরা নিয়মের ঘেরাটোপে বেঁধে পেশাদারি ইতিহাস চর্চার একাধিকার সত্ত্বে গ্রহণ করতে উদ্যত হই, স্মৃতির অতীত ততই আমাদের হাত ফসকে বাধা সীমানার বাইরে দৈনন্দিন জীবনে ইতিউতি উঁকি মারে। আর স্মৃতি যখনই ব্যক্তি বা পরিবারের সীমিত গণ্ডি পেরিয়ে সর্বজনীন হয়ে ওঠে, তখনই সেই স্মৃতি দিয়ে গড়া অশরীরীর অবয়বটিও হয়ে ওঠে সামাজিক। এখানে বলে রাখা উচিত, ভূতের সার্বিক সামাজিকতা মেনে নিলে কোনো একজন ব্যক্তি সত্যি ভূত দেখেছিলেন কি দেখেননি, তার মূল্য আপেক্ষিকভাবে কমে যায়। মূল প্রশ্নটি হয়ে ওঠে, কেন এই ধরনের একটি ভূতের গল্প একটি বিশেষ সময় একটি বিশেষ স্থানে চালু হলো? সর্বজনীন সামাজিক মানুষ সম্বন্ধে সেই ভূতের গল্পটি আমাদের কি বলে? যেমন ধরুন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের নৃতত্ত্বের অধ্যাপক হিওনিক কন তার গবেষণায় দেখিয়েছেন, ভিয়েতনামের গ্রামগুলিতে যুদ্ধের পরে কেমন আমেরিকান সৈনিকদের ভূত দেখা যেতে থাকে। সহজেই অনুমেয় যে ভিয়েতনামে আমেরিকান আগ্রাসন না হলে সে দেশে আমেরিকান ভূতদেরও দেখা যেত না। অধ্যাপক কন এও বলেছেন যে এই ধরনের ভূতের গল্পে সাধারণ গ্রামবাসীদের যুদ্ধের অবাধ হত্যালীলার প্রতি সুপ্ত অস্বস্তিও প্রকাশ পায়। আগ্রাসী সৈনিককে হত্যার মধ্যে যে জাতীয়তাবাদী বা বৈপ্লবিক শ্লাঘা প্রকাশ পায়, তার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের প্রতি স্বাভাবিক সহানুভূতিও লুকিয়ে থাকে। তবে যুদ্ধ উত্তর দেশে পরাজিত শত্রুর হননকে যত সহজে উদযাপন করা যায়, তাদের প্রতি সহানুভূতি দেখানো তত সহজ নয়। আর সেই নিরুদ্ধ সহানুভূতি তখন ভূত হয়ে গ্রামবাসীদের ভয় দেখায়। তবে অশরীরীদের ছাপ পড়ে সমাজ জীবনের বিভিন্ন প্রসঙ্গে। আমেরিকান সমাজবিদ উইলিয়াম টমাসের মতে, একটি সমাজের মানুষ যে কোনো জিনিসকে সত্য বলে বিশ্বাস করে, তাহলে দার্শনিকের চোখে তা সত্য বা অসত্য যাই হোক না কেন, সেই বিশ্বাসের পরিণতিগুলো একটি সামাজিক সত্য বলে ধরে নেওয়া উচিত। ধরা যাক, একটা পাড়ার একটি বাড়ির হানাবাড়ি বলে দুর্নাম আছে। এবার ভূত বলে কিছু থাকুক আর না থাকুক, সামাজিক এই বিশ্বাসের ফলে সেই বাড়িটির
বাজার দর পড়ে যাবেই, এটুকু তো নিঃসন্দেহে কঠোর অর্থনৈতিক সত্য। তাই সমাজতাত্ত্বিকের দৃষ্টি দিয়ে দেখলে ভূত বলে কিছু আছে না নেই তাতে কিছু তো আসে যায়। কাজেই আনন্দবাজারের প্রকাশিত সংবাদটি ঠিক না ভুল তা সামাজিক বিশ্লেষণের জন্য আপেক্ষিকভাবে গৌণ। গুরুত্বপূর্ণ হলো এমন গল্প সেই সাংবাদিক ওই সময় শুনলেন কেন। যদি গল্পটি স্রেফ পুরো খবরও হয়, সেটি ওই সময় অর্থাৎ 1982 সালের শুরুর দিকেই কেন শোনা গেল। আরও একটু অগ্রসর হলে এ প্রশ্ন উঠবে যে গল্পটি এতদিন টিকল কেন। সেই 1982 সালে প্রথম ছাপার অক্ষরে প্রকাশ করার পর থেকে এই পুলিশ ভূতের কথা কিন্তু বারবার লোকের মুখে ঘুরেছে। শতাব্দী পেরিয়ে 2014 সালে ইন্ডিয়া টুডে পত্রিকায় একটি প্রতিবেদনও গল্পটির পুনরাবৃত্তি হয়েছে। সম্প্রতি সত্যি ভূতের গল্পের একটি ইংরেজিতে সংকলনেও আবার এই ভূতের উল্লেখ করা হয়েছে। যদি গল্পটি ভিত্তিহীনই হতো তাহলে গল্পটা প্রায় 40 বছর ধরে সমাজের অলিন্দে পাক খাচ্ছে কেন। আসলে সামাজিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গল্পের প্রেক্ষাপট, বিস্তার, স্থায়িত্ব ইত্যাদি। কেন একটি গল্প একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তে একটি সমাজের জনপ্রিয়তা অর্জন করেছে তা আমাদের সেই সমাজের বিষয়ে অনেক কিছু বলে দেয়। একটা আখ্যান কল্পনাপ্রসূত হলেও কেন একসময় বিপুলভাবে জনপ্রিয় হলো তা সামাজিক স্তরে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ফেরা যাক আবার 1982 সালের গোড়ার দিকটায়। গল্পটি নিয়ে আর একটু ভাবা যাক। সঞ্জয়বাবু যাই বলুন, ভূত তো কলকাতার নতুন নয়। হাইকোর্ট, আকাশবাণী থেকে শুরু করে ওই আলিপুরেই ন্যাশনাল লাইব্রেরির মাঠ হয়ে কলকাতার আরও নানান জায়গারই তো ভূত দেখার গল্প চালু আছে, প্রায় কলকাতা শহরের জন্ম মুহূর্ত থেকেই। তা এদের মধ্যে আবার আরেকটি নতুন ভূতের দরকার হলো কেন? এ প্রশ্নের জবাব দিতে গেলে আগেই দেখতে হবে এই ভূতের নতুনত্ব কোথায়। কলকাতার প্রাচীন অশরীরীদের মধ্যে রাজা মহারাজা লাট বিলাট অনেক থাকলেও পুলিশ ভূত বিশেষ নেই। আলিপুরের এই ভূতের বিষয় যা প্রথমেই বলা হয় তা হলো যে এই প্রেতাত্মাটি মর্তে থাকাকালীন নগর কলকাতার কোটাল বাহিনীর সদস্য ছিলেন। মৃত্যুর পরও তিনি তার উর্দি ছাড়েননি। 3 শতক পেরিয়ে আসা ইতিহাস সমৃদ্ধ এই শহরে তো পুলিশের কোনোদিনই কমতি ছিল না। আঘাতে অপঘাতে তারা অনেকেই এই শহরে মারাও গেছেন। তবু আমরা তেমন কোনো নামজাদা পুলিশ ভূতের গল্প 1982 আগে বিশেষ শুনতে পাইনি। কেন এই নতুন রকমের ভূতের আবির্ভাব ঘটল এই সময়? পুলিশ ভূতের দরকার কেন পড়ল? সে প্রশ্নের উত্তর চাইলে আমাদের বুঝতে হবে সেই সময়টির বিশেষত্ব ঠিক কোথায়। মোটামুটি ভূতের গল্পটি চালু হওয়ার 1-1.5 দশক আগে থেকে দেখলেই এর উত্তর মিলবে। 21শে এপ্রিল 1982 থেকে ঠিক কাটায় 13 বছর আগে 22শে এপ্রিল 1969 চারু মজুমদারের নেতৃত্বে গঠন হয়েছিল সিপিআই এমএল রাজনৈতিক দল। নকশালবাড়ির অভ্যুত্থান তার প্রায় বছর 2 আগেই শুরু হয়ে গেছে। কিন্তু এই নতুন দলের মধ্য দিয়ে নকশাল রাজনীতি একটি নতুন পর্যায়ে পৌঁছল। যদিও দলের মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার কৃষি সমাজের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি সাধনা, কিন্তু দলের রাজনৈতিক কৌশল অনুযায়ী শহর কলকাতা হয়ে উঠল এই লড়াইয়ের অন্যতম পরিসর। বিশেষ করে 1970 সালের মে মাসে কলকাতায় প্রথম পার্টি কংগ্রেসে যখন চারু মজুমদার সরাসরি শ্রেণী শত্রু নিধনের ডাক দিলেন, তখনই কলকাতাই হয়ে উঠল নকশাল রাজনীতির অন্যতম ক্ষেত্র বা রণক্ষেত্র। দেওয়ালে দেওয়ালে স্লোগান লেখা হলো, পুলিশ মারো, অস্ত্র কারো। 1970-এর জুন মাসে তালতলায় খুন হলেন পুলিশ কনস্টেবল রঞ্জিত কুমার রায়। সেই শুরু। সেই জুন থেকে অক্টোবরের শেষের মধ্যে মারা পড়লেন প্রায় 25 জন পুলিশকর্মী, জখম হলেন প্রায় 350 জন।
পুলিশের মনোবল তলানিতে গিয়ে ঠেকল। বড় কর্তারা ততদিনে নড়ে বসেছেন। একদিকে তারা শুরু করলেন পাশবিক দমননীতি। রুনু গুহ নিয়োগীর মতো অফিসারদের দিয়ে সরকারিভাবে গুমখুন আর অত্যাচারের জোয়ারে ডেকে আনলেন। অন্যদিকে নিচুতলার পুলিশকর্মীদের বারবার বোঝাতে থাকলেন যে সাবধানে, গা বাঁচিয়ে, যথাসম্ভব অফিস বাড়ির নির্ধারিত চৌহদ্দির মধ্যে জীবন কাটাতে হবে। একসময় কমিশনার রঞ্জিত গুপ্ত সকলকে জানিয়ে দিলেন যে পুলিশ কর্মীদের জন্য অবসর সময়ে সিনেমা থিয়েটার দেখতে যাওয়াও নিরাপদ নয়। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে পুলিশ একদিকে প্রাণ ভয়ে কোণঠাসা, আর অন্যদিকে সেই ভয় আরও উস্কে দিয়ে শাসক গোষ্ঠী তাদের নির্মম অত্যাচার তুঙ্গে তুলছে। পুলিশ এবং জনগণ দুজনের প্রতি অনাস্থা, ভয় এবং ঘৃণা। তবে লিখতে গেলে যতটা সহজে পুলিশ আর জনগণকে দুটি পৃথক গোষ্ঠী বলে চিহ্নিত করা যায়, বাস্তবে তা হয় না। সাধারণ পুলিশ কর্মচারীরাও এই একই সমাজের অন্তর্গত। তারা এবং তাদের জাতশত্রু 60-70-এর দশকের আদর্শবাদী যুবক যুবতীরা প্রায়শ একই পাড়ায় বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে নানা সামাজিক আদান প্রদান। কেউ হয়তো কারো দাদার বন্ধু, কারো মাস্তুতো ভাই বা একদা স্কুলের সহপাঠী। এই সামাজিক আত্মীয় প্রতিবেশীদের জাতশত্রু ঠাওরানো এবং তাদের হত্যা কখনোই সহজ ব্যাপার নয়। তবু তাই হলো। 1970 থেকে 1975-এর জরুরি অবস্থার শুরু অবধি ইতস্তত চলল এই নিধনযজ্ঞ। বেশ কিছু পুলিশকর্মী বেঘরে মারা পড়লেন, আর তাদের মৃত্যুকে অজুহাত বানিয়ে তাদের সহকর্মীরা মারলেন বহু ছাত্রছাত্রীকে। তবে ক্ষুদ্র জলতরঙ্গ যেমন বিশাল ঢেউয়ে নিখোঁজ হয়ে যায়, তেমনি জরুরি অবস্থার বৃহত্তর দমনযজ্ঞে নকশাল দমনের কর্মকাণ্ড চাপা পড়ে গেল। 1977-এ যখন দিল্লির কংগ্রেস সরকারের হারের মধ্য দিয়ে সেই বৃহত্তর নিপীড়নদের অবসান হলো, তখন অনেকেই মনে করেছিলেন পুরনো অধ্যায়ের হয়তো কিছুটা প্রতিকার হবে। পশ্চিমবাংলায়ও বামফ্রন্টের সরকার ক্ষমতায় এলো। গণতন্ত্র মনস্ক অনেকেই ভাবলেন হয়তো রুনু গুহ নিয়োগীর মতো অত্যাচারী পুলিশ অফিসারদের শাস্তি হবে। যারা অর্চনা গুহর মতো পুলিশ নির্যাতনের শিকার, তারা কিছুটা আশা নিয়ে কোর্টে মামলা করলেন। নতুন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও সকলকে আশ্বাস দিলেন যে সুবিচার হবে, কিন্তু হলো না কিছুই। যে পুলিশকর্মীদের অত্যাচারী হিসেবে সবচেয়ে বেশি নাম ছিল, তাদেরই বারবার পদোন্নতি হতে থাকলো। কোর্টের মামলা কোর্টেই ঝুলে রইল বছরের পর বছর। নগর জীবন গতানুগতিকতা ফিরে পেল। ফলে 1982 সালের শুরুতে একদিকে যেমন পরিষ্কার হয়ে গেছে যে 70-এর দশকের পাপ মোচনের কোনো সম্ভাবনাই নেই, আবার ওদিকে কেউ এই অবিচার এবং অত্যাচারের কথা ভুলতেও পারছে না। এই বিচারের অভাব এবং তারই সঙ্গে পাল্লা দিয়ে স্মৃতির অবিচলতা যে কেবল নকশালপন্থী এবং তাদের পরিবার বন্ধুদের বিদ্ধ করেছিল তা নয়, সমগ্র নাগরিক সমাজই এই দোটানায় পড়েছিল। পুলিশ কর্মচারীরাও তারই অন্তর্গত। যে পুলিশ কর্মচারীরা নকশালদের হাতে মারা পড়েছিলেন, তাদের পরিবারবর্গ কিংবা বন্ধুবান্ধবও হয়তো কোনো ধরনের প্রকাশ্য বিচার আশা করেছিলেন, কিন্তু কিছুই হলো না। বাম সরকার ব্যাপারটিকে যতদূর সম্ভব তামাদি করে দিল। যেহেতু কোর্টের মামলাগুলো ঝুলে রইল দশকের পর দশক, তাই টালমাটাল 70-এর গোড়ার সেই বছরগুলোর সরকারিভাবে কোনো ইতিহাসও লেখা হলো না। ঘটনাপঞ্জি সামাজিক স্মৃতি হয়েই রয়ে গেল। আজকাল অনেকে সেই স্মৃতির নাম দিয়েছেন নকশালজিয়া, অর্থাৎ নকশাল আন্দোলনের জন্য নস্টালজিয়া। তবে সেই নকশালজিয়া তৈরি হচ্ছে নভেল, সিনেমা ইত্যাদির মধ্যে দিয়ে, সরকার স্বীকৃত কোনো নির্ভরযোগ্য ইতিহাসের মধ্যে দিয়ে নয়। তবে 2025 আর 1982-র পটভূমিকায় বিস্তর ফারাক। 1982-র গ্রীষ্মকালে 60-70-এর সেই বেদনাদায়ক অমীমাংসিত সামাজিক স্মৃতি তখনও দগদগে।
তার মধ্যে একটা জরুরি ভাব তখনও টাটকা। ভূত তখনও পৃথ্বীলোক নিবাসী উপকারী বরদাতা হয়ে ওঠেনি। সে তখনও বিচার চাইছে, তার ক্ষোভ উগড়ে দিচ্ছে। তার প্রতিবেশীদের সে তখনও তার মনুষ্যত্ব সম্বন্ধে আশ্বস্ত করতে চাইছে। এদিকে বছর গড়িয়ে দশক, দশক গড়িয়ে শতক শেষ হয়ে যেমন ঐতিহাসিক চলচ্চিত্রের পরিবর্তন হয়েছে, আলিপুরের পুলিশ ভূতও পরিবর্তিত হতে থেকেছে। 2013 সালের ইন্ডিয়া টুডে পত্রিকায় এই গল্পের একটি বর্ণনাতে বলা হচ্ছে যে ভূতটি আদতে সুধাংশু গুপ্ত নামের এক পুলিশ ইন্সপেক্টরের। তিনি নাকি ঠিক ওই স্থানে পথ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। পত্রিকাটি এও জানাচ্ছে যে অশরীরটিকে নাকি পুলিশই সুধাংশুবাবু হিসাবে শনাক্ত করেছে। 1982 সালের এপ্রিল মাসে ছাপা এই খবরটিতে বলা হয়েছিল যে ভূতের চেহারার সঙ্গে মিল ছিল সশস্ত্র পুলিশের এক ইন্সপেক্টর। তিনি নাকি মোটরসাইকেল চালিয়ে যেতে গিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে পথেই মারা যান। আরও বলা হয়, নিঃসন্তান সেই ভদ্রলোকের স্ত্রী ছিলেন একজন সাব ইন্সপেক্টর এবং স্বামীর মৃত্যুর কয়েক মাস পরেই তিনিও মারা যান। তবে কোনো নাম সে সময় শোনা যায়নি। বরং 1982 সালে পুলিশের নানা অফিসে ঘোরাফেরা করে নানা লোকের সঙ্গে কথা বলেও সাংবাদিক সঞ্জয় পণ্ডিত এসব কিছুই শোনেননি। তার অনুসন্ধানে কোনো মৃত পুলিশ অফিসারের খবরই পাওয়া যায়নি, নাম তো দূরের কথা। আরও বছর দশেক এগিয়ে 2023 সালে দ্য টেলিগ্রাফ কাগজে ঋক সুন্দর বন্দ্যোপাধ্যায় তার সদ্য প্রকাশিত ভারতের নানা শহরের ভূতের কিংবদন্তি সংক্রান্ত একটি বই থেকে আরও বর্ধিত একটি বর্ণনা পেশ করেছেন। সেখানে আবার পুলিশটি ইন্সপেক্টর নন, সার্জেন্ট। তিনি ট্যাক্সিতে উঠে যেতে চান ভবানীপুর থানা। 1982 সালে বিদেহী পুলিশ তখন গন্তব্য বলেননি, কেবল ট্যাক্সিতে উঠতেই তার সুখ ছিল। এই 21 শতকে তিনি চলেছেন ভবানীপুর থানার উদ্দেশ্যে। তার চেহারাও কিছুটা বিবরণ মেলে। লম্বা, স্বাস্থ্যবান এবং উজ্জ্বল, পাট ভাঙা উর্দি পড়া, বাকি আখ্যানটি একই রকম। তবে এখানেই শেষ নয়। ঋকসুন্দরবাবু আরও একটি গল্পের হদিশ দিয়েছেন। তার বর্ণনায় যে ট্যাক্সি চালক তার গাড়িতে সার্জেন্টকে তুলেছিলেন, তিনিই নাকি কিছুদিন পর আরেক বৃষ্টির রাতে দেখতে পান রাস্তার ধারে আধো অন্ধকারে কে যেন পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখেন সেই পরিচিত সার্জেন্ট, মাথা ফেটে আর সাদা উর্দিতে রক্তে লাল। তবু একটি ক্ষীণ হাত তুলে কোনো মতে তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করছেন। তাড়াহুড়ো করে ট্যাক্সি থেকে নেমে তাকে সাহায্য করতে যেতেই ফের সব অদৃশ্য। কোথায় পুলিশ, কোথায় তার টকটকে লাল রক্ত? অধিকন্তু পরিচিত গল্পটিতে মেলোড্রামার ছোঁয়া। পরের দিন খবর নিয়ে ট্যাক্সি চালক নাকি জানতে পারেন যে বহু বছর আগে এখানে এক পুলিশ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। কিন্তু তিনি যখন মৃত্যুমুখে পতিত, তখন হাজারো ডাকাটাকিতেও কেউ গাড়ি থামিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। 1982 সালের গল্পে যা ছিল অনুচ্চারিত, যেমন পথ দুর্ঘটনার ব্যাপার বা নাগরিক সহানুভূতিতার চর্চা, 2023 সালে তা বিশদে বিবৃত। কাহিনীর এই অতি বিস্তারের দুটি পরস্পর বিরোধী পাঠ সম্ভব। প্রথম হতে পারে যে 60-70-এর সেই রক্তাক্ত সামাজিক স্মৃতি যতই ম্লান হয়ে আসছে, আগে যা না বললেও বোঝা যেত, আজ তা বিশদে বলতে হচ্ছে। আবার হয়তো আজকের নকশালজিয়ার জেরে 60-70-এর যে নতুন স্মৃতি তৈরি হচ্ছে, তা স্বীকৃত বা বিকৃত যাই হোক, তার মধ্য দিয়েই স্মৃতির নতুন টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। 1982 সালে যখন নিহত পুলিশের অশরীরী আত্মা আনন্দবাজারের মতো বহুল প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে এক ধরনের ব্যাপ্তি লাভ করছে, তখন এই খণ্ডযুদ্ধের উল্টো দিকে নকশালদের বিদেহী আত্মা পাড়ায় ফিসফাসের গণ্ডি পেরোতেও অক্ষম। কোনো নকশাল ভূতের খবর কোথাও ছাপা হচ্ছে না। সাহিত্যিক উপমারূপেও নকশালদের ভূত হতে প্রায় 90-এর দশক শেষ হয়ে যাচ্ছে।
সামাজিক যে কারণগুলোয় পুলিশের ভূত দেখা যাচ্ছে, সেই একই কারণে তো নকশাল ভূতেরও দেখা পাওয়া উচিত। তারাও তো সেই ধ্বংসলীলার অমীমাংসিত, অস্বীকৃত স্মৃতির টুকরো। তবু কেন তারা ভূত হচ্ছে না? তবে কি মৃত কমিউনিস্টের ভূত হয় না? আসলে ভূত যেমন পুলিশের হয়েছিল, নকশালদেরও হয়েছিল, শুধু প্রচারের মাধ্যমে ছিল ফারাক। পুলিশের ভূত নিয়ে যেহেতু খোলাখুলি কথা বলা যেত, তাকে বৃহত্তর গণমাধ্যমে স্থান দেওয়া যেত এবং সেই স্থান মাহাত্ম্যে তার সঙ্গে পরিচিত হয়ে যেতেন শহরের আপামর জনতা। অথচ ৮০ দশকের শুরুতে নকশাল শহীদদের সম্বন্ধে অতটা খোলাখুলি কথা বলার জায়গা তৈরি হয়নি। তাই নকশালদের ভূতের গল্প খুবই সংকীর্ণ গণ্ডির ভিতর আবদ্ধ রয়ে গেল। নকশাল ভূতের এইসব টুকরো কাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে মূলত অন্তর্জালে ছড়িয়ে থাকা নানা ব্লগ ইত্যাদির মধ্যে দিয়ে। অনেকে তাদের সীমিত পরিধির ব্যক্তিগত স্মৃতি বৃহত্তর পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছেন। এই ব্লগারদের লেখাতেই ধীরে ধীরে ধরা পড়ছে এতদিন পাড়ার আনাচে কানাচে লুকিয়ে থাকা নকশাল ভূতেরা। এরকম দুটি গল্পের উল্লেখ করব এখানে। প্রথমটি সিডিটি শ্মশানের নিকটবর্তী অঞ্চলের। পুরনো একটি খাটালে একবার কিছু নকশাল ছেলে লুকিয়েছিল, কিন্তু খাটালের গোয়ালারা পুলিশে খবর দিয়ে দেয়। পুলিশ ছেলেগুলোকে এনকাউন্টার করে শ্মশানের পাশের ঝিলে ফেলে দেয়। সেই ঝিলের তলায় ছিলেন জাগ্রত এক কালীমূর্তি। তিনি ছেলেগুলিকে কোলে তুলে নিয়েছিলেন। আজও অমাবস্যার রাতে তার সেই মৃত সন্তানদের কোলে করে তিনি নাকি ঝিলের জলে ভেসে ওঠেন। এদিকে আরেক নিঝুম বাগানে একটি নিম গাছ থেকে কখনো কখনো সন্ধ্যাবেলায় ঝুলতে দেখা যায় গলায় দড়ি দেওয়া এক নকশাল যুবককে। অঞ্চল জুড়ে অনেক নকশাল ভূত, কিন্তু তাদের হদিশ দিয়েছেন এলাকায় বড় হয়ে ওঠা অধুনা প্রবাসী এক ব্লগার। পরের গল্প আরও চমকপ্রদ। ঘটনাস্থল লালবাজার সেন্ট্রাল লকআপ এবং এখানে ভূত স্বয়ং চারু মজুমদার। গল্পটিতে বলা হয়েছে যে ৭০-এর দশকে সমাজবাদী এক রাজনৈতিক নেতা নাকি বন্দি অবস্থায় পুলিশের কাছেই জানতে পারেন যে চারুবাবু লকআপে মারা যাওয়ার পর থেকেই ওখানে মাঝে মাঝে দেখা দেন। অত্যাচারে জর্জরিত তার হাড় হিম করা চিৎকারও নাকি শোনা যায় রাতের স্তব্ধতা ভেদ করে। আমার কাছে নতুন গল্পগুলির মৌলিক সত্যাসত্য গৌণ। মুখ্য হলো এই গল্পগুলি আজ প্রথম শ্রুতির চৌহদ্দি পেরিয়ে স্মৃতির আকারে লিখিত হচ্ছে। এই গল্পগুলির পাশাপাশি কনস্টেবলের ভূতের গল্পটির চরিত্র আরও পরিষ্কার হয়ে যায়। পুলিশ ভূতের দেখা মিলেছিল আলিপুরের মতো বড়লোক পাড়ায়। নকশাল ভূত বেরোয় সিরিটির মতো একদা নিম্নবিত্ত অঞ্চলে কিংবা জেলের ভিতরে। তেমনি পুলিশ ভূত কারো ক্ষতি করে না, ভয়ও দেখায় না। ১৯৮২ সালে সেই প্রাথমিক আখ্যানে তো অ্যাক্সিডেন্ট বা রক্তও ছিল না, শুধু ট্যাক্সিতে ওঠা আর ভরসা দিয়ে নেমে যাওয়া। এদিকে নকশাল ভূতরা সরাসরি পুলিশি আগ্রাসনের শিকার। অত্যাচার আর খুন বাদ দিয়ে তাদের গল্প হয়ই না। তবে এটাও উল্লেখযোগ্য যে পুলিশ ভূতের গল্পে যেমন কেবল দুটি দল, পুলিশ এবং জনগণ, নকশাল ভূতের গল্পে কিন্তু সমাজ বা জনগণের মধ্যেও অভ্যন্তরীণ নানা বিরোধের আভাস মিলছে। যখন নকশালজিয়া চোটে নকশাল মানেই মধ্যবিত্ত মেদুরতা মাখামাখি গরিব মানুষের নিঃস্বার্থ ত্রাতা, তখনই সিরিটির গল্পে ধরা পড়ছে খাটালের গোয়ালাদের ব্যতিক্রমী স্মৃতি। তারা কারা? নিম্নবর্গীয় তো অবশ্যই, সম্ভবত অবাঙালিও, অর্থাৎ জনগণের মধ্যে, অথচ উচ্চবর্ণ হিন্দু নকশাল শহীদদের থেকে বেশ আলাদা একটি সামাজিক থাক, যাদের নকশালদের প্রতি মনোভাব অন্তত গল্পের পরিপ্রেক্ষিতে তেমন ইতিবাচক ছিল না। এখানেই ভূতেদের চাপল্য। যতই তাদের নির্দিষ্ট রূপ দেওয়ার চেষ্টা হোক, তারা ঠিক হাত ফসকে নব কলেবরে অন্যত্র দেখা দেবে। তাই যুক্তিবাদীরা যতই ভূতেদের নির্বাসনে পাঠাতে চান না কেন, ভূতেরা কিন্তু শহরে ছিল, আছে এবং আমার ধারণা চিরকালই থাকবে। আমাদের ভুলে গেলে চলবে না, ভূতেরা কিন্তু
অতৃপ্ত আত্মা নয়, তারা আসলে ইতিহাসের বইমাত্র ভাই বোন। কতকটা অমীমাংসিত ইতিহাস, যাকে সরাসরি স্বীকৃতি দেওয়া যায় না। অর্থাৎ যে অতীত সেই সময়কার প্রধান সামাজিক স্মৃতির সঙ্গে খাপ খায় না, তাকে ভূতরূপে আবির্ভূত হতে হয়। চাপা স্বরে বলা মৌখিক কিংবদন্তি, খবরের কাগজের প্রথম পাতার খবর কিংবা প্রবাসী ব্লগারের স্মৃতির আখ্যায়িকা, ভূতের গল্পের মাধ্যম বদলের সঙ্গে সঙ্গে অতীতকে বারবার উস্কে দিয়ে আবির্ভাব হয় নিত্য নতুন ভূতের।